অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয় 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিন মঞ্জুর করে আদালত। এইমাত্র গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। গ্রেফতার শেষে আদালতে তুলে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বেনজির আহমেদের বিচার হবে কি হবে না, এখানে দুইটা বিশ্লেষণ আমি করতে পারি। প্রথম বিশ্লেষণটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি, কারণ এই বেনজিরকে তৈরি করেছে কি? আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ কৃষককেও জিজ্ঞাসা করেন যে বেনজিরের মাদারকে ফাদারকে, তাহলে এক নামে সবাই বলবে এটা হচ্ছে শেখ হাসিনা। আজকের আওয়ামী লীগের যতগুলো ক্রস ফায়ার করেছে আওয়ামী লীগের আমলে, আপনি কি মনে করেন যে বেনজির আহমেদের শাসনে বেনজির আহমেদের নিজের ভূমিকায় সবাইকে মেরে ফেলেছে? নো, এই ভূমিকাটা সম্পূর্ণ তার চাইতেও বড় বড় শক্তিশালী জায়গা থেকে আজকে তাকে হুকুম করা হয়েছিল। হুকুম পালন করে তিনি তার নিজস্ব খায়েশ মিটানোর জন্য, তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আজকে সেই শেখ হাসিনার নির্দেশনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা এবং এই ধরনের নির্দেশনা পালন করেই আজকে কিন্তু তিনি একজন খুনি হিসাবে বাংলাদেশের বুকে সবচাইতে তালিকাভুক্ত হয়েছেন। এই ব্যক্তি যদি আজকের বেনজির আহমেদের বিচার করতে হয়, তাহলে সেই বিচারটা হতে হবে শেখ হাসিনা বিচার চান কিনা। যদি মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণে বেনজিরকে টিস্যু মনে করে, খারাপ কিছু মনে করে বা তাকে ক্ষুদ্র মনে করে, যদি মনে করে যে তাকে একটা বিচার করে কাউকে না কাউকে দেখানোর উদ্দেশ্য আছে, ভিন্ন কোনো স্বার্থ আছে, তাহলেই একমাত্র বাংলাদেশে তার বিচার হবে। আর শেখ হাসিনা যদি এটাকে না মনে করে, তাহলে তার বিচার হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ, তাকে নিয়ে যে স্ক্যান্ডাল বের হয়েছে, তৈরি হয়েছে, এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। এই কারণ যে শুনশান নীরবতা, মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। তিনি একজন খুনি হিসাবে বাংলাদেশের বুকে সবচাইতে তালিকাভুক্ত হয়েছেন। এই ব্যক্তি যদি আজকের বেনজির আহমেদের বিচার করতে হয়, তাহলে সেই বিচারটা হতে হবে শেখ হাসিনা বিচার চান কি। যদি মনে করেন যে শেখ হাসিনা কোনো কারণে বেনজিরকে টিস্যু মনে করে, খারাপ কিছু মনে করে বা তাকে ক্ষুদ্র মনে করে, যদি মনে করে যে তাকে একটা বিচার করে কাউকে না কাউকে দেখানোর উদ্দেশ্য আছে, ভিন্ন কোনো স্বার্থ আছে, তাহলেই একমাত্র বাংলাদেশে তার বিচার হবে। আর শেখ হাসিনা যদি এটাকে না মনে করে, তাহলে তার বিচার হবে না। না মনে করার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। শেখ হাসিনা যদি আজকের পুলিশের এই অফিসারকে, সর্বোচ্চ জায়গার অফিসারকে বিচার করে, তাহলে বাংলাদেশের যত পুলিশের সাবেক প্রধান আছে, বর্তমান প্রধান দায়িত্ব নিচ্ছেন এবং ভবিষ্যতে জামাত শিবির, হেফাজত, বিএনপিকে পিটানোর জন্য যেই সকল পুলিশদেরকে হুকুম দিবে, তাদের হুকুমের এই ব্যক্তিরা নাও চলতে পারে। এই ধরনের ভয় কাজ করে এই বিচারটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ, যে না, তারা পুলিশের মনোবল ভাঙতে চাবে না। কারণ পুলিশের মধ্যে সিংহভাগ হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার। তাদের মনোবল ভেঙে দিয়ে আপনি কোনো অবস্থায় সরকারকে টিকিয়ে রাখতে পারবেন না। সে কারণে এই দিয়ে আপনার কি বলে বেনজিরের বিচার হবে না। দ্বিতীয় হতে পারে, আজকের এই সরকারের লোকদের গোপন বহুত তথ্য রয়েছে, যেই তথ্যগুলো বের হয়ে যেতে পারে। একজন মানুষ যখন, আমি যখন চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে যাব, তখন কিন্তু আমি আর কোনো কিছু বাজ বিচার করব না। বাধ্য হয়েই বেনজিরের কাছ থেকেই অনেক গোপন তথ্য বের হবে। ধর্ষণের আসামি, সন্ত্রাসের আসামি, ক্রস ফায়ারের আসামি, কারা কোথায় আয়নাগর করেছে, কোথায় কোন মানুষ নিয়েছে, এই ধরনের বড় ক্যাচাল তৈরি হবে, আজ হোক কিংবা ভবিষ্যতে হোক। সেটাকে মাথায় রেখে এই ধরনের সরকার কাজের মধ্যে নাও যেতে পারে। 3 নম্বর হতে পারে, ক্রস ফায়ার যে সকল জায়গায় দেওয়া হয়েছে, এই ক্রস ফায়ার তালিকাগুলোর নির্দেশনা আমি আগেই বলেছি যে বেনজিরকে কারো না কারো মাধ্যমে দেওয়ানো হয়েছে, সেটা কোনোভাবেই করতে পারে না। আজকের যে দুদকের কথা বলছেন, এই দুদক যে সামান্য আপনার সামনে একটু এসে একটা এক্সারসাইজ করে গিয়েছে, যে আমরা বলতে পারি একজনের বিরুদ্ধে বলেছে, ওই সময় কিন্তু স্টেটমেন্ট শুধু বেনজিরকে নিয়ে দেয় নাই, আরো 2-1 ব্যক্তির দুদকের বিষয়গুলো নিয়ে কিন্তু সেই ভদ্র মহিলা ওখানে একটা বিবৃতি দিয়েছেন। ইটস জাস্ট এ হোমওয়ার্ক, ইটস জাস্ট এ ডেইলি ওয়ার্ক, তারা সেখানে পালন করেছে বলে আমি মনে করি। তারপরেও আমি সবসময় না, এটা হবে না, এটা হবে না। এবং সর্বশেষ বলি,
এই বেনজিরকে বিচার না করার মধ্য দিয়েই শেখ হাসিনার আর একটা ক্রেডিট নেওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? শেখ হাসিনা বলবে যে বেনজির তোমার মতো অপরাধী, পুলিশের এত বড় মহা অপরাধী, তাকে চাইলে আমি কিন্তু আমার আমলে শেষ করে দিতে পারতাম, কিন্তু একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিদায়ী তোমাদের অন্যায়গুলো আমরা সেফটি জোনে রেখেছি, তোমার কোনো বিচার হলো না। তার মধ্য দিয়ে বেনজির যেমন উৎসাহিত হবে, তার পদঙ্ক অনুসরণ করে যারা অন্যায় করবে তারাও বলবে আমাদের বাপ তো আছি, আমার মা তো আছি, শেখ হাসিনা আছি, অতএব শেখ হাসিনা থাকতে আমাদের কোনো ধরনের বিচার হবে না। এই ধরনের জায়গার বাহির থেকেও বিচার অবশ্যই আল্লাহর দুনিয়ায় হতে হবে। কেন হবে? মানুষ চুরি করুক, ডাকাতি করুক, খুন করুক, কোনো না কোনো দিন তাকে আল্লাহর কাঠগড়ায় যেমন দাঁড়াতে হয়, দুনিয়ায়ও তাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়। সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি যে বেনজিরের বিচার এই বাংলাদেশে হবে। তবে সেটা এই আওয়ামী লীগের আমলে কতটা আপনি করতে পারবেন কিংবা হবে, সেটা আমি এখনো বিশ্বাস করি না। যদি আমার এই কারণগুলা মিথ্যা প্রমাণিত হয় যে না এই কারণগুলোর কোনোটাই শেখ হাসিনা এখন রক্ষা করবে না, তার কোনো একটা স্বার্থ আছে, হ্যাঁ তার কোনো একটা স্বার্থ আছে, গোপনে তাদের সাথে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়েছে, অথবা কাউকে ওই যে বলে না যে একজনকে মানে শেষ করে দিয়ে আরেকজনকে উদ্ধার করা, এই ধরনের কোনো যদি টার্গেট শেখ হাসিনার কাছে থাকে যেটা ভিনদেশি কোনো দালালরা তাকে শিখিয়ে দিয়েছে, সেরকম হলে হয়তো বেনজিরের বিচার আওয়ামী লীগের আমলেও আপনি চাইলে পাইতে পারেন। তবে সম্ভাবনা একেবারেই সংকীর্ণ এবং একেবারেই ছোট। আপনাকে ধন্যবাদ। অন্যদিকে যদি আসলে প্রমাণিত হয় যে বেনজির আহমেদ নিজে যেহেতু তিনি বলেছেন যে আমি নির্দোষ সম্পূর্ণ এবং চ্যালেঞ্জ দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মাহমুদ, তিনি বলেছেন যে এটা হতে পারে না, এটা হতে পারে যে ওনাকে নির্দেশ করার জন্য আওয়ামী লীগ সরকার পলিসি নির্ধারণ করেও আওয়ামী লীগের এটা রেকর্ড আছে, যেমন ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া, মানে একজনকে বিচার চলতেছে, বিচারটাকে তারা স্থগিত করে না, বিচার চলমান রেখে সেখানে বিচার প্রক্রিয়ার মধ্য থেকেই তাদেরকে মুক্তি করে দেওয়া। হতে পারে এটাও যে বেনজিরের নামে একটা সাউন্ড ক্রিয়েট করে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আবার তাকে পিউরিফাই করে নিয়ে আসবে যে না বেনজির একজন সৎ অফিসার, তার কোনো দোষ প্রমাণিত হয় নাই, সেটাও হতে পারে। তবে কোনো অবস্থায় তাকে ঘায়েল করা, আওয়ামী লীগ বড় ধরনের কোনো সমস্যা না হইলে তাকে ঘায়েল করা, এটা তাদের উদ্দেশ্য নয়, এটা এই মুহূর্তের কাজ নয়। এটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। এই কারণ যে শুনশান নীরবতা, মানুষ আসলে বিনোদনের বা শোনার মতো তেমন কোনো কিছু পাচ্ছে না। তারপর আমরাও যারা টুকটাক সবসময় সামাজিক মাধ্যমে কাজকর্ম করি, কিছুই পাচ্ছি না। তো বাঘ যেভাবে বিপদে পড়লে ঘাস খায়, কিংবা মানুষ যখন অন্য কোনো কিছু না পাওয়ার পরেও ডাস্টবিনের পাশে সে খাবার খোঁজে, এখন এই যে খবরের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মধ্যে ঠিক ওইরকম দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে যে জীবন পছন্দ করি বা যেভাবে চলার চেষ্টা করি, তার সঙ্গে আসলে এই বেনজির মার্কা জীবন এটির মিলে না, কন্ট্রাস্ট করে। ফলে এইগুলো আলোচনা করতে গিয়ে নিজের অজান্তে আমি যখন চিন্তা করি যে একজন মানুষ ঠিক সঠিক পথে না থাকলেও এরকম থাকতে পারে। আমরা যেমন ছোটকাল থেকে পড়ছি যে এই যে তুমি মন্দ কাজ করো তাহলে তোমার গায়ে পোকা পড়বে, দাঁতে পোকা হবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আরো বড় হওয়ার পরে জানছি যে ভালো কাজ করলে চেহারার মধ্যে একটা নুরানি ভাব আসে, আর মন্দ কাজ করলে চেহারার মধ্যে একটা পাপিষ্ট ভাব আসে। কিন্তু আমাদের এই সমাজে এরকম অনেক লোক আছে যারা দুহাতে মন্দ কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের বদন খানির দিকে তাকালে মনে হয় যেন একেবারে জান্নাতের ফেরেশতা। এবং সেটা বিশেষ করে ওই যারা মাজার ব্যবসা ট্যাবসা করে এদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। পায়ের উপর পা বসে থাকে, লোকজন গিয়ে সালাম করে, মুরগি দিয়ে আসে আর খাবার দাবার দিয়ে আসে, বিশাল একটা ভুঁড়ি, শরীরের চামড়া হলুদ, একেবারে গোলাপের মতো, দেখে মনে হবে যেন একেবারে আল্লাহর ওলি। তো এরকম জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বা এদের সাথে বসলে, এদের সাথে খেলে, এদেরটা দেখলে, এদের চেহারা সুরত দেখলে মানুষ ভালো কাজ করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, মন্দ কাজ করাটা যতটা না অপরাধ, তার চেয়ে মন্দ কাজ করা এটির যে প্রচারণা, এটিও যে প্রচার করে তার জন্য খুব ক্ষতিকর। এর কারণ হলো এই মন্দ কাজ অন্যকে মন্দ কাজ করতে প্রলুব্ধ করে। আর তৃতীয়ত, আমরা যারা সমাজের সাধারণ মানুষ রয়েছে, যখন সমাজে একটা অন্যায় হয় তখন এই যে আমাদের যে বাক শক্তি,
আমাদের যে প্রতিবাদ করার ক্ষমতা, আমাদের যে জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি চুপ থাকি তাহলে বোবা শয়তানের যে পরিণতি, ঠিক ওইরকম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য এই বেনজির মাকড়া কাহিনী নিয়ে কথা বলতে হচ্ছে। আমার ইচ্ছা ছিল আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, কিন্তু দেখা গেল যে এই ভদ্রলোক আবার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে তার সপক্ষে যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন, এই যুক্তিগুলো নিয়ে আবার সারা বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। প্রায় বেশিরভাগ টেলিভিশন তার সেই বক্তব্যগুলো প্রচার করেছে। অন্য সময় হলে হয়তো প্রচার করতো না, কিন্তু এই সময়টাতে খবরের দুর্ভিক্ষ রয়েছে। মানুষ এই বেনজির মধ্যেই খবর খুঁজে পাচ্ছে। দ্বিতীয়ত, সারা দেশের মানুষের অভাব, অভিযোগ, টাকা এখন সোনার হরিণ, ব্যাংকগুলোতে টাকা নেই, মানুষ সহায় সম্পত্তি বিক্রি করতে গিয়েও পারছে না। তো সেখানে একজন লোকের এত টাকা এবং একজন লোকের এত থলথলে চেহারা এবং সে এতটা নিরাপদে আছে, নির্বিঘ্নে আছে, যার ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো কিছু নাই, এই দৃশ্য দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ফলে বেনজির সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যের পর আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর এই কারণে মূলত আজকের এই ভিডিওটি করা। আমার মতে ডক্টর বেনজির এখানে এই বক্তব্য দিতে এসে তিনি তার বিপদ ডেকে এনেছেন। এর কারণ হলো এখন আর সাংবাদিকতা কেবলই মাত্র কোনো গণমাধ্যমের কাছে নেই। এই যেমন আমি কথা বলছি, এখন এই আমার এই বক্তব্য ইউটিউবে হাজার হাজার শেয়ার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে, আবার সেখান থেকে গিয়ে লিঙ্কডইনে যাচ্ছে, টুইটারে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, এবং ফেসবুকে কোনো একটা টকশো বা কোনো একটা আমার এই ভিডিও ক্লিপ যদি ভাইরাল হয়ে যায়, সেখানে কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, নয়া দিগন্ত বলেন, এই প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো, এরা একটা খবর যদি বের হয়, সেটি যদি 5 লাখ লোকের কাছে যায়, তাহলে এরকম আমার মতো যারা এরকম সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, তারা অনেক অনেক শক্তিশালী। এবং এই কন্টেন্টের যারা তৈরি করেন, আমি যেমন এডিটোরিয়াল করি, মোস্তফা ফিরোজ যেভাবে পত্রিকা দেখে দেখে আবার সেইগুলোকে সে সংবাদ বিশ্লেষণ করেন, অনেকে আবার সেই প্রতিবেদন তৈরি করেন, নিজে নিজে যান, ছবি তুলেন, এবং ওটার অভ্যন্তরীণে কি নিগূঢ় রহস্য রয়েছে, নেপথ্যে কাহিনী রয়েছে, এগুলো শত শত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছেন, যা কিনা মূল ধারার গণমাধ্যমের চাইতে অনেক বেশি শক্তিশালী। এখন এই যে ডক্টর বেনজির যে প্রভোগ করলেন, ইনভাইট করলেন তার বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য, এখন এই খোঁজখবর নিতে গিয়ে তার ব্যক্তিগত জীবনে কে কে বান্ধবী ছিল, তার বিবাহিত জীবনের কল্পকাহিনী, বিয়ে তার কিভাবে হলো, তার শ্বশুরের প্রসঙ্গ চলে আসবে, শ্বশুর কিভাবে বিয়ে করেছে, তার শাশুড়ি কিভাবে বিয়ে করেছে, শাশুড়ির আগে কয় টাকা ছিল, মানে তিনি যে বিষয়গুলো আত্মপক্ষ সমর্থনের জন্য এখানে বলেছেন, যে তার শ্বশুর একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, মানে এসপি ছিলেন, এবং তার যে শাশুড়ি এসপির বউ, এখন সেই এসপি সাহেবের কয়টা বিয়ে হয়েছিল, এসব এখন মানুষ খোঁজ খবর করবে। এরপর বেনজির সাহেবের যে শাশুড়ি, ইনি কি তার দ্বিতীয় স্ত্রী না প্রথম স্ত্রী, আবার এই যে ভদ্র মহিলা যাকে তিনি বিয়ে করেছেন, এটি কি সেই এসপি সাহেবের আপন কন্যা নাকি তার শাশুড়ির আগে যে বিয়ে যদি হয়ে থাকে সেখানের কন্যা, এই জিনিসগুলো যখন সামনে আসবে, পুরো বিষয়টা তিনি যত বড়ই মনে করেন না কেন যে খুব কঠিন হৃদয়ের মানুষ, এই জিনিসগুলো তিনি সামাল দিতে পারবেন না। তার 3 বা 4 কন্যা রয়েছেন। এরা বাংলাদেশের কোথায় লেখাপড়া করেছেন, কোথায় এদের বিয়ে দেওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। এরা কতটা ভালো, কতটা মন্দ, কতটা উশৃঙ্খল, কতটা শৃঙ্খল, কতটা মহান, আমরা কিছুই জানি না। কিন্তু এখন এই বিষয়গুলো সামনে চলে আসবে, চেহারা এবং সুরত সহ, যে এই মেয়ের এই অবস্থা, কেননা মেয়ে তো সেখানে কোম্পানির ডিরেক্টর হিসেবে আছে, জামার এই অবস্থা। ফলে তাদের ছেলে মেয়েদের জীবনও কিন্তু তার এই উদ্যোগের ফলে বিপন্ন হয়ে পড়বে। 3 নম্বর আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো তার ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই,
অনেকটা নির্লিপ্ত, এবং তিনি মনে করছেন যে তিনি শতভাগ সঠিক, তার জীবনের কোথাও কোনো স্পট নেই। একেবারে জান্নাত থেকে যদি কোনো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়, তার যেমন একটা নিরপরাধ অভিব্যক্তি থাকে, এবং এই পৃথিবীতে যদি উত্তম চরিত্রের কোনো গৌতম বুদ্ধ থেকে থাকেন, তিনি যেভাবে নিষ্পাপ কর্ম করেন এবং নিষ্পাপ চিন্তা করেন, এবং এই পৃথিবীতে যদি কোনো চালাক ব্যক্তি থাকেন, জ্ঞানী ব্যক্তি থাকেন, যিনি কাগজ কলমে সব কিছু ওকে রাখেন, চাণক্যের মতো, আবুল ফজলের মতো, রাজা টোডরমলের মতো বুদ্ধিমান যদি পৃথিবীতে কেউ থাকে, তাদের চেয়ে বড় বুদ্ধিমান এই ডক্টর বেনজির। তিনি বলার চেষ্টা করেছেন 2014 সালে মৎস্য খামার করে তিনি এই পুরস্কার পেয়েছেন। আরে বাবা, একজন আইজি এটা মাছের খামার করেছেন, তিনি যদি 1000 পুরস্কার চান, বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রীর বাপের সাধ্য এখন আইজির যে ক্ষমতা তাকে পুরস্কার না দেয়? আর বেনজির সাহেব তো যেন তেন আইজি ছিলেন না, তিনি বাপ, ফাদার অব অল আইজি, সব আইজিদের বাপ ছিলেন। তো কাজেই তার জন্য তো পুরস্কার কোনো বিষয় নয়। তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে সবকিছু বলেছেন। ইনকাম ট্যাক্সের কোন কমিশনার, কোন ডিপটি কমিশনার, তার কলিজা কত বড় যে পুলিশের আইজি বেনজির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির, র্যাবের ডিজি বেনজিরের ফাইলে তিনি তার সহায় সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবেন, আর ফাইলে সেগুলো বেআইনি কোনো কিছু তিনি লিখতে বাধা দিবেন। কার এমন সাধ্য ছিল? তাকে নিয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের কার এত বড় বুকের পাটা? এই যে আতঙ্ক, ভয়গুলো, এই ভয়গুলো তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন যেভাবে কাজ করেছে, এখন তার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিতে মনে হচ্ছে তিনি এখনো ঠিক আগের মতোই আছেন। কিন্তু বাতাস আগের মতো থাকে না রে সোনা, বাতাস পরিবর্তন হয়। কখনো পূবের বাতাস পশ্চিমে চলে যায়, পশ্চিমের বাতাস উত্তরে চলে যায়, দক্ষিণে চলে যায়। যখন জীবনে ঝড় আসে সবকিছু তছনছ হয়ে যায়। এই পুলিশ বাহিনী আজকের নয়, শত বছরের। কত আইজি এলো, কত আইজি গেল, কয়জনের নাম আমরা বলতে পারি, তার নামও থাকবে না। কিন্তু এই পৃথিবী যেটি হয় সেটি হলো কারো সুকর্ম বিনষ্ট করে আর কারো কুকর্ম সে ধারণ করে না, কুকর্ম সে উদ্গীরণ করে দেয় পৃথিবীর মাটি। তো এই যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলো, যখন আপনি অন্যায় করবেন, মন্দ কাজ করবেন, আপনি তওবা করতে থাকুন, আস্তাগফিরুল্লাহ রব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমনকি আপনি কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় করেননি, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দিলেন, পূর্ণতা দিলেন, তখন তিনি শিখিয়ে দিলেন যে আপনি এখন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিয়ত আল্লাহর প্রশংসা করুন, নিয়ামতের প্রশংসা করুন এবং তওবা করতে থাকুন। অর্থাৎ আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করুন। তো একজন মানুষ যদি ভালো কাজও করেন এবং জীবনে সফল হন, তার উচিত হলো ও আম্মা বি নিয়ামতের রব্বিকা ফাহাদিস, তার প্রতি যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরগুজার করা। কিন্তু সেটি না করে যখন মানুষ প্রথমত অন্যায় করে, দ্বিতীয়ত সেটা প্রচার করে, প্রচার মানে দৃশ্যমান। এখন চোর যদি তার টাকা চুরি করে অন্য গ্রামে লুকিয়ে রাখে, মাটির নিচে লুকিয়ে রাখে, ডাকাত যদি ডাকাতি করে 10 গ্রাম বাদ দিয়ে অন্য জেলায় গিয়ে একটা বড় বাড়ি করে, এটি আমাদের এই সমাজ মেনে নেয়। কিন্তু একজন চিহ্নিত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী তার নিজের গ্রামে বিশাল এক মাজার করে বসে যদি বলে ইয়াহু ইয়াহু হায় আল্লাহ জিকির আজকার আমি বিরাট অলি আল্লাহ হয়ে গিয়েছি, কি হবে বলে করেন অবস্থাটা? তো এই কারণে হয় কি যে অপকর্মের প্রচার, যিনি অপকর্ম করেন তিনি যখন নিজ হাতে এই জিনিসটি প্রচার করেন, তার কর্ম দ্বারা, তার মনোমের দ্বারা, তার চিন্তা দ্বারা, তার চেতনা দ্বারা, এটি তার জন্য আরো বেশি ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসে। 3 নম্বর হলো যে তিনি যখন সেটি অনুশোচনা অনুভব না করেন, সেখান থেকে ফিরে আসার রাস্তা না খুঁজেন, বরং তার সেই কুকর্মকে জায়েজ করার জন্য তিনি যখন ফন্দি ফিকির করতে থাকেন, যেটি এটি কুফরি মতবাদ, এটি কাফেরদের ঠিক এই অবস্থাটাই ছিল। তারা জানতো, সত্য কথাটা জানতো বা এখনো জানে, কিন্তু তারপর সেটা অস্বীকার করে। তো এখন একজন চোর, সে জানে যে সে চুরি করেছে, সে ঘুষ খেয়েছে, সে দুর্নীতি করেছে, চিন্তায় দুর্নীতি করেছে, কর্মে দুর্নীতি করেছে, অন্যায় করেছে। আচ্ছা আপনি চিন্তা করেন তো,
যারা এই ব্যালট বাক্স ছিনতাই করার কাজে সাহায্য করেছে, রাতের ভোট যারা অনুষ্ঠান করেছে, যারা দামি ভোটের আয়োজক ছিল, তারা কি ফেরেশতা? তাদের বিচার কি দুনিয়া আখিরাতে হবে না? একটা প্রমোশনীকে তাদের সব কিছু হয়ে যাবে? কিংবা তারা একটু জেলে গেল, এতে কি সব সমস্যার সমাধান হবে? আল্লাহ কি এত সহজ? কখনই হবে না। তো যখন মানুষ এই কুকর্মের মধ্যে থাকে, আবার সেই জিনিসগুলো নিয়ে যখন গর্ব করে, তখন সেই পরিণতিটা তাকে ভয়ঙ্করভাবে গ্রাস করে। ডক্টর বেনজির কি করেছেন তিনি জানেন, আর তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু তিনি যে যুদ্ধের আহ্বান করেছেন তার বিরুদ্ধে, এই যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু তার এই আহ্বানের ফলে এটি নতুন করে যেভাবে শুরু হলো, এটি তিনি সামাল দিতে পারবেন না। আজ দেখলাম, এই ভিডিওটা করলাম যে ব্যারিস্টার সুমন, তো সেও ডক্টর বেনজির বিরুদ্ধে সম্ভবত মামলা করতে গিয়েছিল, রিট করতে গিয়েছিল, কিন্তু এখানে ব্যারিস্টার সুমন তো বেনজির বিরুদ্ধে যাওয়ার কথা না। এর কারণ হলো সুমনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের দ্বন্দ্ব সংঘাত একেবারে চরমে। তো সেখানে বসুন্ধরার পত্রিকায় সুমন বেনজির সম্পর্কে প্রতিবেদন বের হয়েছে। সেখানে সুমনের তো উল্টো বেনজিরের পক্ষে যাওয়া উচিত, এবং সে সেটা করেছে। অনেকদিন সে চুপচাপ থেকেছে, সে কোনো কথাবার্তা বলেনি। কিন্তু যেই মুহূর্তে বেনজির আবার নতুন করে বক্তব্য দিলেন, তখন দেখা গেল ব্যারিস্টার সুমন কথা বলা শুরু করলেন। এই আমি আবার একটা ভিডিও করলাম, আবার অনেকে ভিডিও করেছেন। আলটিমেটলি অনেক পত্রিকার রিপোর্ট ছাপা হবে, এবং এই যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধের যে পরিণতি সম্ভবত ডক্টর বেনজিরের জন্য ভালো হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।